আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 6 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্কের 7 নম্বর প্রশ্নপত্র। এর আগের ভিডিওগুলো আমি করিয়েছি, আগের যে পেজগুলো রয়েছে অর্থাৎ 6 পর্যন্ত সেগুলো আমি করিয়েছি। সেইগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা পরপর ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, আজকের 7 নম্বর প্রশ্নপত্র এবং পেজ নম্বর হচ্ছে 143। চলো শুরু করে নিই। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো কি রয়েছে একের দাগের একের অঙ্কটা? 0.6 গুণিত 0.06 গুণিত 0.006 সমান কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র সংখ্যাগুলোকে গুণ করব। দেখো, 6×6 = 36। 36কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 216। দেখো, 0.6 গুণিত 0.06 গুণিত 0.006, তাহলে আমার হচ্ছে কত? 216। 6 গুণ করলে হচ্ছে 216। এবার দেখো, এখানে একটা রাগে, এখানে দুটো রাগে, তাহলে মোট কতগুলো হলো? 3টে রাগে। আর এখানে 3টে, তাহলে মোট 6টা রাগে। দেখো, এখানে যদি দশমিক ভাবি তাহলে 1 2 3 4 5 6 দশমিক, এখানে একটা শূন্য দিই, তাহলে এইটা অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে অপশন কোনটা আছে? দেখো, 3টে শূন্য 216, 3টে শূন্য 216, তার মানে আমরা এর অপশনটা দাগ দেব। এরপরে 2 এর দাগের 42 কিগ্রা 15 ডেকাগ্রাম সমান কত গ্রাম? 42 কিগ্রাম থেকে ডেকাগ্রামে, আবার ডেকাগ্রাম থেকে গ্রামে বলেছে। তাহলে দেখো, 42 কিগ্রা, দেখো 42 কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে আমাকে 42কে কি করব? আমি 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে, তাহলে কত হবে? 42,000 এত গ্রাম। এবার ডেকাগ্রামটা কত বলেছে? 15 ডেকাগ্রাম। তাহলে ডেকাগ্রামের পরের ঘরটাই হচ্ছে কি? গ্রাম। কিলো, হেক্টর, ডেকাগ্রাম। তাহলে 1 ডেকাগ্রাম সমান মানে হচ্ছে 10 গ্রাম, যেহেতু এক ঘর সরছে, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করবো, তার মানে 150। তাহলে আমি যদি যোগ করি তাহলে 42,150 গ্রাম। তাহলে এখানে কোনটা হচ্ছে? 42,150 গ্রাম। তাহলে এর অপশন। এরপরে 3-এর দাগের 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলে মোট লজেন্সের শতকরা কত? 15টি লজেন্সের মধ্যে 3টে লজেন্স নিলে মোট লজেন্সের শতকরা। এটাকে যদি আমি আগে ভগ্নাংশে নিয়ে আসি, 15টার মধ্যে কটা, তাহলে আমরা লিখতে পারবো 3/15। এইটাকে যদি পার্সেন্টেজ করতে যাই তাহলে আমি কি করবো? 100% দিয়ে গুণ করবো, তাহলে 3 5 হয়ে যাবে। আবার এখানে 5 2 10 20, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 20%। ঠিক আছে, 20%। এরপরে দেখো, 3-এরটা হয়ে গেল 20%, মানে এর অ্যান্সারটা। এবার 1/3 সমান কত? 1/3 সমান, দেখো ভালো করে বোঝো অঙ্কগুলো। 1/3, তাহলে আমি 1 কে ভাগ করব, তাহলে 3 শূন্যই শূন্য হলো, তাহলে 1। এবার দশমিক দিয়ে আমি শূন্য খাওয়ালাম, মানে 3 3 9। আবার 1 হলে দশমিক দিয়ে শূন্য খাওয়ালাম, মানে 3 3 9। আবার 1 হলে দশমিক দিয়ে শূন্য, মানে 3 3 9। তাহলে এইভাবে দেখো, কন্টিনিউয়াসলি কি হচ্ছে? 0.3 3 3 3 এরকম হতে থাকছে। তাহলে এটাকে যদি আমি লিখি পৌনাপৌনিক আকারে বা আবৃত্ত দশমিক দিই, কোনটা রিপিট হচ্ছে? 3টা রিপিট হচ্ছে। তাহলে 0.3, 3-এর মাথায় পৌনাপৌনিক হলো। তাহলে আমরা কোনটা লিখবো? 0.3 পৌনাপৌনিক, মানে ডি এর অ্যান্সার। প্রদত্ত কোনটি আয়তঘন নয়? দেখো, ইটটা হচ্ছে আয়তঘন, ছক্কাটা আয়তঘন বলা যাবে, বলকেও বইকেও আয়তঘন বলা যাবে, কিন্তু বল তো হচ্ছে গোলাকার, তাহলে বলকে আয়তঘন বলা যাবে না। ক্ষুদ্রতম সংখ্যা যা 15 20 24 দ্বারা বিভাজ্য, ক্ষুদ্রতম সংখ্যা যা 15 20 এবং 24 দ্বারা বিভাজ্য, তাহলে 15
20 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে, দেখো তাহলে লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে আমি 10 দুগুণে 20, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যদি করি 15, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ঠিক আছে। 3 দিয়ে করলে দেখো 3 5 15, 5 3 দুগুণে 6, আবার 5 দিয়ে গেলে 5 একে 5, 5 একে 5, 2 হয়ে গেল। তাহলে লসাগু 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 3 12, 12 আর 5 10, এই 5 দুগুণে 10, 12 10 কে 100, অ্যান্সার। একটি তোয়াল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, একটি তোয়াল দিয়ে তৈরি ঘনবস্তু কোনটা? একটা তোয়াল দিয়ে তৈরি ঘনবস্তু বল, কারণ খাতাতেও অনেকগুলো তোয়াল রয়েছে, পেন্সিলেও রয়েছে, ছক্কাতেও রয়েছে। সো শুধুমাত্র বলটা দিয়ে একটা তোয়াল দিয়ে তৈরি। এবার যে নিচের কোনটি ঘনক তৈরি করবে না? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 1 2 3 4 5, প্রত্যেকটাই 6টা করে রয়েছে। তাহলে শুধুমাত্র কোনটা ঘনক তৈরি করবে না? দেখো, আমি যদি এই ডি এর অপশনটা ভাবি, আমার মনে হয় এইটাই ঘনক তৈরি করবে না। তোমরা এইরকম কাগজ কেটে ঘনক তৈরি করার চেষ্টা করে দেখবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি, দেখো 9 অঙ্ক। এ বি সি এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি করা যাবে? এই তিনটে বিন্দু দিয়ে তো দেখো, তিনটেতে একই সরলরেখা অবস্থিত, তার মানে এটা একটাই সরলরেখা তৈরি করা যাবে। প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা। দেখো, প্রদত্ত জ্যামিতিক মানে এই যে জ্যামিতিক চিত্রটা দিয়েছে, এর পরিসীমা কি? বাউন্ডারি যে লাইনগুলো আছে সেগুলো যোগ করবো, যেমন 13 30, এটা 13 দুগুণে 26, 30 40 50 56 হলো এটা। এদিকে 20, এটা 20 হলো। 5 আর 5 10, আর 7 7 14, 14 আর 10 24, 6 4 10 হাতে 1, 2 2 4 5, 5 10, 100। তাহলে 100, তাহলে প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা হচ্ছে 100 সেমি। বোঝা গেল? এবার আমরা চলে আসছি, দেখো 2 এর দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একটা আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 4 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে দুজনের ক্ষেত্রে পরিসীমাটা সমান বলেছে। তাহলে আয়তক্ষেত্রে দেখো, দৈর্ঘ্য বলেছে 12, প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়ত ক্ষেত্রের পরিসীমা, পরিসীমার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 12 যুক্ত 4। তাহলে 12 আর 4 কত? 4 2 6 16, 16 দুগুণে 32, তাহলে 32 সেমি হয়ে গেল আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, আয়তক্ষেত্রে আমি যদি ক্ষেত্রফল বার করি, তাহলে কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 12 গুণিত 4, 4 বার 48 বর্গ সেমি। কিন্তু আমার এটা বার করার দরকার নেই, আমাকে বলেনি। তাহলে এইখানে আমি পরিসীমা 32 সেমি পেলাম। এবার বর্গক্ষেত্রের পরিসীমা দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা আমার কি বলে দিয়েছে? এই আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে 32 সেমি হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, 4 দিয়ে ভাগ করব। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তাহলে 32 ভাজিত 4 সমান 4 আসতে বলছি 8 সেমি। ঠিক আছে, 8 সেমি হয়ে গেল। এইবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8 স্কোয়ার, মানে 8 64 বর্গ সেমি। অ্যান্সার। এরপরে দেখো, 2000 টাকার 5% সমান ড্যাশ টাকা। 2000 টাকার 5%, দেখো অঙ্কটা করছি। এই যে 2000 গুণিত 5%, মানে পার্সেন্টেজ তুলে নিচে 100, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? 5 কুড়ি 100, তার মানে 100 টাকা অ্যান্সার হলো। এবার হচ্ছে, একটি নিরেট অর্ধগোলকের কটি তল আছে? একটা নিরেট অর্ধগোলক, দেখো এইরকম, এই নিরেট অর্ধগোলক মানে এদিকে একটা তল সমতল আর এদিকে একটা বক্রতল, মানে কটা তল রয়েছে? 2টি তল রয়েছে। এবার এখানে বলছে 13 সংখ্যাটির ট্যালিমার কি হবে? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, এই 5টা, 6 7 8 9 10,
11, 12, 13, এটা হচ্ছে ট্যালিমাস। একটি আয়তঘনের কটা শীর্ষবিন্দু রয়েছে? একটা আয়তঘন দেখো এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টি, ঠিক আছে, 8টি শীর্ষবিন্দু আছে। এরপর আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। কি বলছে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো একই অঙ্কটা বলেছে, দেখো 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, তাহলে বাঁশের শতকরা কত জল ও কাদার উপরে আছে? তাহলে এখানে আমাকে বার করতে হবে কি, দেখো কাদা ও জলের নিচে আছে 11 মিটার, তাহলে কাদা ও জলের উপরে কতটা আছে আগে বার করে নি। দেখো কি বলছে, কাদা ও জলের উপরে আছে, ঠিক আছে, কাদা ও জলের উপরে আছে। কতটা আছে? দেখো 55 থেকে কত বাদ যাবে? 11, কারণ 11 মিটার কাদা ও জলের নিচে আছে, তাহলে কত হচ্ছে? 44 মিটার। 44 মিটার। এইবার এইটা কি বলেছে? শতকরা কত, মানে দেখো 55 মিটার বাঁশের বাঁশের কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে 44 মিটার, ঠিক আছে, 44 মিটার আছে। তাহলে এক 1 মিটার বাঁশের কাদা ও জলের উপরে আছে, তাহলে 44/55 বার করব। আর আমি যদি 100 মিটার ধরি, 100 মিটার বাঁশের কাদা ও জলের উপরে আছে, 44 × 100/55, ঠিক আছে, 11 দিয়ে কাটলে 4, 11, 44, 5, 11, 55, এটা 5 দিয়ে 5 দুগুণে 10, 20, তার মানে 4×20, 80 মিটার, তার মানে 80% হচ্ছে কাদা ও জলের উপরে আছে। উত্তরটা কি লিখবো? 80%। তাহলে অতএব বাঁশের শতকরা 80 ভাগ জল ও কাদার উপরে আছে। জল ও কাদার উপরে আছে, অ্যান্সার। এরপরে 2-একটা 0.272 সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, দেখো 0.272 পৌনঃপুন্য। তাহলে এটাকে কি করব? দেখো প্রথমে 272 থেকে আমি কত বিয়োগ করবো? 27, মানে যেটার মাথায় পৌনঃপুনি নেই। এবার নিচে কি করব? 2-এর মাথায় একটা পৌনঃপুনিক আছে, মানে একটা 9 হবে। আর দশমিকের পর দেখো দুটো ঘর ফাঁকা রয়েছে, মানে দুটো শূন্য হয়ে গেল। বোঝা গেল? এরপরে আমি যদি বিয়োগ করি, দেখো 7×5 = 12, 5 দিতে, 2 আর 1 3, 3 4, 4 3 7, 2, 245/900 হলো। ওকে, এবার আমি 5 দিয়ে কাটাকুটি করলে 5 4 20, 5 9 45, এটা 5 8 90 শূন্য। এইবার কত যাবে? তার মানে 49/180, এটাই হয়ে গেল সামান্য ভগ্নাংশে পরিণত করা। এরপরে 3-এর দাগেরটা বলছে, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্কটির তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে, তাহলে সবচেয়ে বড় কত মাপের পাত্র বার করতে গেলে এইটার গসাগু করতে হবে। 35, 56 এবং 84 গসাগু করতে হবে। দেখো 35, 56, 84, 7 দিয়ে, 5 7 35, 7 8 56, 7 1 7 2, 7 12 84, 2 5, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে, 5, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে গসাগু তাহলে কত হয়ে যাচ্ছে? 7 দুগুণে 14, 14 দুগুণে 28, মানে 7 গুণিত 2 গুণিত 2, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তাহলে এত লিটার। তাহলে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে তিনটি ট্যাঙ্ক ট্যাঙ্কের তেল পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? তাহলে অতএব সবচেয়ে বড় 28 লিটার মাপের
পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। এটা তোমরা লিখে দেবে, ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। এরপরে দেখো 4 দাগেরটা বলছে সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। 5 +5 -3 +2 -3 PQRS নাম দিতে বলেছে। তাহলে দেখো এই একটা আমি সংখ্যা রেখা নিলাম, যেখানে 0 1 2 3 4 আবার -1 -2 -3 -4। ওকে, এবার এখানে নাম দিতে বলেছে +5টাকে P, মানে ধরো এখানে আর একটা দিলাম, তাহলে +1 +2 +3 +4 +5, তার মানে এইটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। -3 মানে -1 -2 -3, এই বিন্দুটাকে নাম দিতে বলেছে কিউ। তারপরে হচ্ছে +2, এইটাকে নাম দিতে বলেছে PQR। আর -6 মানে -4 হলো, -5 আর হচ্ছে -6, এইটাকে নাম দিতে বলছে PQRS। ওকে, তাহলে এই হলো সংখ্যা রেখা স্থাপন করা। এবার হচ্ছে 5 দাগে সরল মান নির্ণয় করতে বলেছে। 1.25 গুণিত 1.25, দেখো 1.25 গুণিত 1.25 প্লাস 2 গুণিত 1.25 গুণিত 0.75 প্লাস 0.75 গুণিত 0.75 হলো, তাহলে 1.25 তার স্কোয়ার প্লাস 2 গুণিত 1.25 গুণিত 0.75 প্লাস 0.75 তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার, তার মানে হচ্ছে 2.00 তার স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4, দিস ইজ দ্য অ্যান্সার। প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। কি কি রয়েছে দেখো, 0.3 পৌনাপৌনিক, 0.16 ছয়ের মাথায় পৌনাপৌনিক, 0.1 পৌনাপৌনিক। দেখো জাস্ট এগুলোকে আমি কি করে, আমি 3 দশমিকের পর 3টে 4টে করে সংখ্যা নিচ্ছি। ধরো 0.333 নিলাম, এটাকে নিলাম 0.16 আর একটা 6 নিলাম, 0.111। এবার দেখো সব থেকে ছোট কোনটা, দেখো এইটা, তার মানে 0.1 পৌনাপৌনিক, এটা ছোট। তারপরে দেখো এইটা 0.16 পৌনাপৌনিক, এটা ছোট। তারপরে 0.3 পৌনাপৌনিক, এটা ছোট। এরপরে আমরা 4 দাগের অঙ্কে চলে আসছি। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে। তাহলে দেখো 4 দাগের 1-এরটা, ঠিক আছে। তাহলে বার্ষিক 4% হারে জনসংখ্যা যদি বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা হবে, দেখো পরের বছর জনসংখ্যা হবে কত, দেখো প্রথম 26,250 ছিল, এর সঙ্গে আরো 26,250 গুণিত 4% মানে 4/100, 0 কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে এটা কাটলে 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25। ওকে, তাহলে 26,250 যুক্ত 25 দুগুণে 50, 5 দুগুণে 10, 1050। তার মানে 0, 5 আর 5 10, 0 হাতে 1, 2 রেখে 3, 6 রেখে 7, 2, 27,300 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হলো এটা। এবার হচ্ছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তার মানে 2 বছর পর জনসংখ্যা মানে এর উপরে আরো 4% হবে। অতএব 2 বছর পরে, মানে 1 বছর এটা হয়ে গেল, তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে সমান 27,300 প্লাস 27,300 গুণিত 4% মানে 4/100, 0 0 0 0 কাটলো, তাহলে 27,300 যুক্ত 4 3 12, 2 হাতে 1, 4 7 28, 29 9, হাতে
2 4 2 9 10 1092, তাহলে এটা যোগ করি, তাহলে 92 হলো, আর এটা 3 হলো, 7 আর 1 8 হলো, তাহলে 28,392 জন, এতজন। তাহলে একেরটা হয়ে গেল। এবার দুইয়েরটা দেখো, বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি হচ্ছে 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার 2.5 গুণ। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে? ঠিক আছে, এখানে বলছে পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। আগে পিছনের চাকার পরিধিটা বার করি, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে সামনের চাকার পরিধি, দেখো সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি দেখো কত, 1 মিটার 4 ডেসিমিটার। 1 মিটার মানে মিটার, ডেসিমিটার মানে 10, আচ্ছা 14 ডেসিমিটার, 14 ডেসিমিটার, ঠিক আছে, সামনের চাকার পরিধি। তাহলে পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি তাহলে কত হচ্ছে, 2.5 গুণ, মানে 14 গুণিত 2 পূর্ণ 1 2, তাহলে 14 গুণিত 2 2 4 1 5 2, 2 7 14, 5 7 35 ডেসিমি। তাহলে সামনের চাকার পরিধি 14 ডেসিমি, পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। এবার বলছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তার মানে কমপক্ষে বলেছে, তার মানে এটা লসাগু করতে হবে। 14 আর 15 লসাগু তাহলে কত হবে, 7 2 14 আর 5 7 35, তাহলে লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 5, 5 2 10 7 70, 70 ডেসিমিটার, 70 ডেসিমিটার, ঠিক আছে। অতএব কি লিখব, কমপক্ষে কত পথ গেলে, কমপক্ষে 70 ডেসিমিটার, মানে এটাকে আমি 7 কি লিখবো, কিলোমিটার ডেকা মি ডেসি, তার মানে 7 মিটার লিখতে পারবো। কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। ব্যাস। এরপরে আমরা 3 দাগের অঙ্কে চলে যাচ্ছি। বলছে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এই সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা তৈরি করা হলো। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে ওই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। ঠিক আছে, বার বলেছে সোম মঙ্গল শনিবার পর্যন্ত, আর ব্যাগ বিক্রির সংখ্যা 40 30 35, তার মানে 5 করে নিলেই হবে, কারণ 5-এর গুণিতক সবই। তাহলে একটা এখানে স্তম্ভচিত্র করতে বলেছে, দেখো আমি এইভাবে করছি, এই হলো, ঠিক আছে, এই হলো এটা 0। এবার এখান থেকে ধরো আমি এটা 1টা দাগ, 2টো দাগ, 3টে দাগ, 4টে দাগ, 5টা 6টা 7টা, ঠিক আছে। তার মানে 1 দাগ মানে হচ্ছে 5টা ব্যাগ, হ্যাঁ, 5টা 10টা 15 20 25 30 35, আরও একটা দাগ নিলাম 40, এরকম নিলাম। আর এদিকে ধরো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। এবার এইখানে দেখো সোমবারে বলেছে 40, তার মানে এই পর্যন্ত। তাহলে এই যে আমি এইখানটা স্তম্ভচিত্রটা যদি টানি এইরকমভাবে, তোমরা স্কেল দিয়ে করবে এবং সমান দূরত্ব করবে। এটা হলো সোমবার। মঙ্গলবার বলেছে 30, তার মানে এই জায়গায় আসছে মঙ্গলবার। বুধবার কত বলেছে, বুধবার হচ্ছে 35, তার মানে এখানে। বৃহস্পতিবার কথা 25 বলেছে, এই যে ওটা স্কেলে করে মাপ করে করে করবে। আর শুক্রবার দেখো 20 বলেছে, আর শনিবার বলেছে কত, 30। এই, ঠিক আছে। তাহলে এই দিকে লিখবো আমরা বার লিখবো, আর এদিকে কি লিখবো, এদিকে লিখবো ব্যাগ বিক্রির সংখ্যা বা ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা। আর এইটা লিখবো উল্লম্ব রেখা বরাবর 1 একক সমান 5টা ব্যাগ। উল্লম্ব রেখা বরাবর
1 একক সমান 5টি ব্যাগ। ব্যাস। এবার 4 দাগে বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো +7 -1 -5। দেখো এটাকে একটুখানি জাস্ট আমি কাজ করে নেব। দেখো +7 -1 -5 এটাকে আমি লিখতে পারবো +7, ঠিক আছে। এইটাকে যদি আমি চিহ্নটাকে প্লাস করি তাহলে সঙ্গে সঙ্গে এই চিহ্নটাকেও চেঞ্জ করতে হবে, অর্থাৎ -5 এর বিপরীত সংখ্যা লিখতে হবে, সেখানে +5 হয়ে গেল। এবার দেখো আমি যোগ করছি, ধরো 0 এটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 +1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। এবার দেখ 7 + 5 12। তাহলে আমি এইখান থেকে যদি এদিকে যাই তাহলে এই হলো +7, তারপরে আরো +5 মানে 1 2 3 4 5, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে +5। তাহলে মোট কত ঘর পর্যন্ত গেল? +12। তাহলে আমরা এইটাকে লিখতে পারবো +12। ওকে। এবার দেখো 5 তোমার পরিবারের মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ হয় 5,900। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তবে মোট খরচ বাড়বে না কমবে লিখতে বলেছে। ঠিক আছে, মাসিক খরচ এত টাকা আর অন্যান্য খরচ এত টাকা। দেখো এইখানে অঙ্কটা দেখো, মাসিক খরচ আর অন্যান্য খরচ মানে মোট খরচ। দেখো মোট খরচ কত হচ্ছে? 4,750 যুক্ত 5,900 টাকা। তাহলে আমি যদি যোগ করি তাহলে 50 আর 9 এর সাথে 9 10 16 6 তাহলে 1 5 রেখে 6 4 10, 10,650 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে আগে মোট খরচ হতো। এখন খাওয়ার খরচটা বেড়ে যাচ্ছে। তাহলে খাওয়ার খরচ খাওয়ার খরচ বেড়ে হয় যায় 4,750 প্লাস 4,750 গুণিত 10%, অর্থাৎ 4,750 যুক্ত 4,750 গুণিত 10/100, 0000 কাটলো। তাহলে 4,750 যুক্ত 475, তাহলে 0 আর 5 5 হলো, 7 আর 5 12 2 হাতে 1 4 5, 7 আর 5 12 2 হাতে 1 4 5, 5,225 টাকা। ঠিক আছে, খাওয়ার খরচটা বেড়ে 5,225 টাকা হবে। আর কোন খরচটা কমে গেল? অন্যান্য খরচ। অন্যান্য খরচ অন্যান্য খরচ কমে হয় কত? অন্যান্য খরচ কত ছিল? 5,900 মাইনাস 5,900 গুণিত 16%। ওকে, তাহলে দেখো 5,900 মাইনাস 5,900 গুণিত 16/100, 0000 কাটলো। তাহলে 5,900 মাইনাস, দেখুন 9 144 4 হাতে 14, 5 80 90 94 94। তো 4 করে দিতে 10, 6 দিতে হাতে 1, 4 5, 5 করে দিতে 10, 5 দিতে হাতে 1, 9 রেখে 10 10 10 10, 9 হচ্ছে, আর হচ্ছে তোমার এখানে 4, 4,956। তাহলে তাহলে মোট খরচ কত হচ্ছে? মোট খরচ এখানে দেখো 5,225 টাকা আর এখানে 4,956 টাকা। যোগ করলে 6 5 11, 5 আর 2 7 আর 1 8, 9 10 11 1 হাতে 1, 4 5 10,181 টাকা। আর আগে খরচ হতো 10,650 টাকা। তাহলে কমবে, তাহলে খরচ কমবে, খরচ কমবে 10,650 মাইনাস 10,181, বিয়োগ করো। 1 করে দিতে 10, 9 দিতে হাতে 1, 8 রেখে 9 9 10, 6 দিতে হাতে 1 2 4, তাহলে এত টাকা খরচ কমবে। এরপর 6 অঙ্কটা বলছে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড অন্তর পরিবর্তন।
যদি দুপুর 12টায় একসঙ্গে আলোর পরিবর্তন করে, তাহলে আর কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালে আলো একসঙ্গে পরিবর্তন হবে? এটা কি করতে হবে? 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ডের আমার লসাগু করতে হবে। ঠিক আছে? তাহলে 16, 28 আর 40, এটাকে 2 দিয়ে 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 20 দুগুণে 40, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 10 দুগুণে 20, 2 দিয়ে 2 দুগুণে 4, 7, 5 দুগুণে 10। তাহলে অতএব লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5। ঠিক আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 500 80, 80 গুণিত 7, 7 56, 560, 560 সেকেন্ড লসাগু হচ্ছে। এটাকে যদি আমি মিনিটে নিয়ে আসি, দেখো 6 9 54, 6 9 54 মানে হচ্ছে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে 12টায় সিগন্যালে আলোগুলো পরিবর্তন হয়েছিল, তাহলে এর পরে পরিবর্তন হবে 12টা 9 মিনিট 20 সেকেন্ডে আবার পরিবর্তন হবে 3টে সিগন্যালের আলো একসঙ্গে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নপত্র করিয়ে দিলাম। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে, থ্যাংক ইউ।